হঠাৎ করে এমন একটি আলোচনার সামনে এসেছে যেটাকে শুধু ধর্মীয় বিতর্ক বলেই পাশ কাটানো যাচ্ছে না। ভারতে ঈদ উল আজহা ঘিরে কোরবানির অধিকার প্রশাসনিক কড়াকড়ি, আবার বিশ্বের সম্ভাব্য প্রতিক্রিয়া, এই তিন বিষয় এখন একসাথে আলোচনায় উঠে এসেছে। কিন্তু এখানে প্রথমে একটা কথা পরিষ্কার করা দরকার। সোশ্যাল মিডিয়া এবং কিছু অনলাইন আলোচনায় দাবি করা হচ্ছে আরব বিশ্বে একাধিক শক্তিশালী দেশ নাকি দিল্লিকে কড়া বার্তা দিচ্ছে। কিন্তু এখন পর্যন্ত এই ধরনের কোনো সরকারি নথি, যৌথ বিবৃতি বা আনুষ্ঠানিক কূটনৈতিক নিশ্চিতকরণ প্রকাশে আসেনি। তাহলে প্রশ্ন হচ্ছে, যদি আনুষ্ঠানিক প্রমাণ নাই থাকে তাহলে এই আলোচনা এত বড় হয়ে উঠলো কেন? আর এখানেই শুরু হচ্ছে আসল বিশ্লেষণ। ভারতের ঈদ উল আজহাকে ঘিরে প্রতি বছরই কোরবানি পশু পরিবহন, জবাই, বাজার নিয়ন্ত্রণ এবং আইন শৃঙ্খলা, এই বিষয়গুলোকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়। কিছু রাজ্যে প্রশাসনে কড়াকড়ি বাড়ে, কিছু এলাকায় পশু পরিবহনে বাধা, কাগজপত্র যাচাই বা স্থানীয় স্তরের উত্তেজনা খবরও সামনে আসে। এই বছরে একই ধরনের আশঙ্কা ঘিরে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে এমন গুঞ্জন ছড়িয়েছে যে মুসলিম ধর্মীয় অধিকার সীমিত করার চেষ্টা হলে মধ্যপ্রাচ্যের কিছু দেশে নীরব থাকবে না। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই মুহূর্তে বড় প্রশ্ন কেবল ধর্মীয় স্বাধীনতা নয়, প্রশ্ন হলো ভারতের অভ্যন্তরীণ সামাজিক উত্তেজনা কি আন্তর্জাতিক কূটনীতির ইস্যুতে পরিণত হতে পারে। কিন্তু এখানে বিষয়টা আরো জটিল হয়ে যায়। সবচেয়ে আগে যেটা জানা দরকার তা হলো, ভারতের কোরবানি সংক্রান্ত আইন এককভাবে কেন্দ্রীয় সরকারের হাতে নেই। এটি মূলত রাজ্যভিত্তিক আইন, স্থানীয় প্রশাসন, পশু সম্পদ বিধি এবং আদালতের নির্দেশনা, এই চারটির উপর নির্ভর করে। অর্থাৎ দিল্লি একাই সব বন্ধ করে দেবে, এই বক্তব্য বাস্তব আইনি কাঠামোর সঙ্গে পুরোপুরি মেলে না। আবার আরব বিশ্ব সরাসরি ভারতকে আলটিমেটাম দিচ্ছে, এটা এই মুহূর্তে প্রমাণিত নয়। তাহলে কেন দিল্লি সতর্ক? কারণ গুঞ্জনটি সত্য হোক বা না হোক, যে জায়গা থেকে এই চাপের ধারণা তৈরি হয়েছে সেটা বাস্তব। সেটা হলো ভারতের অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা, প্রবাসী আয় এবং পশ্চিম এশিয়ার সঙ্গে সম্পর্ক। এরপর সামনে আসে আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য। ভারতের জন্য মধ্যপ্রাচ্য শুধু একটি কূটনৈতিক অঞ্চল নয়, এটি অর্থনীতির বহু স্তরের সঙ্গে সরাসরি যুক্ত। প্রথমত জ্বালানি নির্ভরতা। ভারত তার অপরিশোধিত তেলের বড় অংশ আমদানি করে মধ্যপ্রাচ্য থেকে। সৌদি আরব, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, এই অঞ্চল ভারতের জ্বালানি নিরাপত্তায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত প্রবাসী ভারতীয় শ্রম বাজার। উপসাগরের দেশগুলোতে লক্ষ লক্ষ নয়, কোটি সংখ্যক ভারতীয় কাজ করেন। নির্মাণ সেবা খাত, স্বাস্থ্য, প্রযুক্তি, খুচরা ব্যবসা, তেল, গ্যাস, নানা সেক্টর। এই প্রবাসীদের পাঠানো রেমিটেন্স ভারতের অর্থনীতিতে বড় অবদান রাখে। তৃতীয়ত বাণিজ্য ও বিনিয়োগ। ইউএই এবং ভারতের মধ্যে বিস্তৃত বাণিজ্যিক সম্পর্ক আছে। সৌদি আরবও কৌশলগত বিনিয়োগে অংশীদার। কাতারের সঙ্গে এলএনজি বা জ্বালানি সম্পর্ক গুরুত্বপূর্ণ। এখন আপনি নিজেই ভাবুন, এমন অবস্থায় ধর্মীয় ইস্যুতে যদি বড় কোনো কূটনৈতিক অস্বস্তি তৈরি হয়, দিল্লি কি সেটা উপেক্ষা করতে পারে? আপনার কি মনে হয়, এটা শুধু কাকতালীয়, নাকি দিল্লি আগেই ঝুঁকি বুঝে নীরব কৌশলে যাচ্ছে? সবচেয়ে আলোচিত উদাহরণ হচ্ছে 2022 সালের ঘটনা। ভারতের একজন রাজনৈতিক মুখপাত্রের মন্তব্যকে কেন্দ্র করে উপসাগরীয় কয়েকটি দেশে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কিছু দেশ আনুষ্ঠানিক প্রতিবাদ জানায়, ভারতকেও দ্রুত কূটনৈতিকভাবে ক্ষয়ক্ষতি সামাল দিতে হয়। দলের ভেতরেও ব্যবস্থা নিতে হয়েছিল। এই উদাহরণটি গুরুত্বপূর্ণ কেন? কারণ এটি দেখিয়েছে দিল্লি খুব ভালো করে জানেন, ধর্মীয় ইস্যু একমাত্র শুধু দেশের ভেতরে বিতর্ক থাকে না, তা আন্তর্জাতিক সুনাম, বাণিজ্য, নিয়োগ, এমনকি প্রবাসী নিরাপত্তার প্রশ্নেও গড়াতে পারে। অর্থাৎ আজ যদি ঈদ উল আজহা ও কোরবানি ইস্যুতে বড় ধরনের উত্তেজনা তৈরি হয়, তাহলে গালফ অঞ্চলের জনমত তা পুরোপুরি উপেক্ষা করবে, এমনটা ভাবার সুযোগ কম। আর এই জায়গায় এখন সবচেয়ে বেশি আলোচনায় একটা কথা খুব পরিষ্কার, আরব বিশ্ব যদি প্রকাশ্যে কোনো অর্থনৈতিক নিষেধাজ্ঞা নাও দেয়, তবুও কূটনৈতিক ঠান্ডা সম্পর্কে অর্থনীতির প্রভাব তৈরি হতে পারে। কিভাবে? জ্বালানি দামের কষাকষি ভারতের অবস্থান দুর্বল হতে পারে। কিভাবে? জ্বালানি দামের দর কষাকষিতে ভারতের অবস্থান দুর্বল হয়ে যেতে পারে। বিনিয়োগ সিদ্ধান্ত ধীর গতিতে আসতে পারে। শ্রমনীতি কঠোর হলে ভারতীয় প্রবাসীরা চাপের মুখে পড়তে পারে। বাণিজ্য আনুষ্ঠানিক স্বস্তি তৈরি হতে পারে। আন্তর্জাতিক ইমেজ ক্ষতিগ্রস্ত হলে বহুপাক্ষিক ফোরামে ভারতের কণ্ঠস্বরও দুর্বল হতে পারে। এখন একটা বিষয় মনে রাখতে হবে, সৌদি আরব, ইউএই সাধারণত বড় কূটনৈতিক সংকেত খুব হিসেব করে দেয়।
এখন একটা বিষয় মনে রাখতে হবে, সৌদি আরব বা ইউএই সাধারণত বড় কূটনৈতিক সংকেত খুব হিসেব করে দেয়। তারা হুট করে প্রকাশ্যে সংঘাতের পথে যায় না। কিন্তু তারা যদি বুঝে যে মুসলিম বিশ্বের জনমত উত্তপ্ত হচ্ছে, তখন তারা সম্পূর্ণ নীরব থাকে না। অর্থাৎ দিল্লির সামনে আসল সমীকরণটা হলো দেশের ভেতরের রাজনৈতিক বার্তা বনাম দেশের বাইরের অর্থনৈতিক প্রয়োজন। কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা এখন অন্য প্রশ্ন তুলছে। এখানে অতিরঞ্জিত না করে বাস্তবতা বোঝা জরুরি। মধ্যপ্রাচ্যে আজ আর কেবল আবেগ দিয়ে রাজনীতি চলে না। অর্থাৎ আবেগ থাকবে, ধর্মীয় প্রতিক্রিয়াও থাকবে, কিন্তু সিদ্ধান্ত আসবে কৌশলগত হিসাব কষে। তাই এক ডজন আরব রাষ্ট্র একযোগে ভারতের বিরুদ্ধে নেমে পড়েছে। এ ধরনের বক্তব্য সাবধানে দেখা উচিত। তবে এটাও সত্য, যদি কোনো ধর্মীয় ইস্যু মুসলিম বিশ্বে ব্যাপক প্রতিক্রিয়া তোলে, তাহলে ওআইসি, প্রভাবশালী আলেম নেটওয়ার্ক, আরব মিডিয়া এবং জনমত চাপ একসঙ্গে কাজ করতে পারে। আর এখানে ভারতের জন্য সংকট, কারণ আজকের বিশ্বে অনেক সময় সরকারিভাবে যা বলা হয় না, সোশ্যাল মিডিয়া, আঞ্চলিক মিডিয়া, ব্যবসায়ী সিগন্যাল এবং কূটনৈতিক নীরবতা, এগুলো অনেক বার্তা দেয়। অর্থাৎ নথি না থাকলেও চাপ বাস্তব হতে পারে। সেটা হতে পারে নরম, পরোক্ষ, কিন্তু কার্যকর। এই পুরো বিতর্কের সবচেয়ে বড় ভুক্তভোগী কারা? শুধু রাজনৈতিক দল নয়, সবচেয়ে বেশি চাপে পড়ে সাধারণ মানুষ। ভারতের মুসলিমদের জন্য এটি ধর্মীয় অধিকার ও সামাজিক নিরাপত্তার প্রশ্ন। কোরবানি নিয়ে অনিশ্চয়তা মানে শুধু একটি ধর্মীয় আচরণ নয়, এটি ভয়ের পরিবেশ, প্রশাসনিক হয়রানি এবং সামাজিক উত্তেজনার আশঙ্কা। অপরদিকে অর্থনৈতিক দিকও রয়েছে। পশুর হাট, পরিবহন, খাদ্য সরবরাহ, চামড়া কসাইখানা, ছোট ব্যবসা, এসবের সঙ্গে বহু মানুষের জীবিকা জড়িত। এখানে ধর্মীয় বিভাজনের বাইরে অর্থনীতির বাস্তবতা কাজ করে। যদি কোনো এলাকায় অতিরিক্ত কড়াকড়ি হয়, ক্ষতি হয় শুধু একটি সম্প্রদায় না, ক্ষতি হয় পুরো স্থানীয় অর্থনীতির। আপনি হলে এই পরিস্থিতিকে কিভাবে দেখতেন? ধর্মীয় অধিকার নাকি অর্থনৈতিক বাস্তবতা, কোন দিকটা বেশি গুরুত্ব পেত? অনেকে প্রশ্ন করছেন, যদি চাপের গুঞ্জন এতটাই শক্তিশালী হয়, তাহলে ভারত সরকার প্রকাশ্যে এসে পরিষ্কার বক্তব্য দিচ্ছে না কেন? আগামী কয়েকদিনে কয়েকটি জিনিস খুব গুরুত্বপূর্ণ হবে। প্রথমত, রাজ্য প্রশাসনের কোরবানিকে ঘিরে দিয়ে কি নির্দেশনা দেয়, সেটা কতটা বাস্তবসম্মত, কতটা আইনসম্মত আর কতটা বৈষম্যহীন, তা দেখার বিষয়। দ্বিতীয়ত, কোনো বড় আইন শৃঙ্খলা ঘটনা ঘটেনি, কারণ একটি ভিডিও, একটি স্থানীয় সংঘর্ষ বা একটি উস্কানিমূলক বক্তব্য মুহূর্তে আন্তর্জাতিক প্রতিক্রিয়া ডেকে আনতে পারে। তৃতীয়ত, গালফ অঞ্চলের সরকারি ভাষ্য বা পরোক্ষ সিগন্যাল আসে কিনা। সব চাপ লিখিত চিঠিতে আসে না, কখনো কখনো নীরবতা দিয়ে, কখনো আসে মিডিয়ার লাইন দিয়ে, কখনো আসে কূটনৈতিক ভঙ্গি দিয়ে। চতুর্থত, ভারতের ভেতরের রাজনৈতিক দলগুলো এই ইস্যু কিভাবে ব্যবহার করে। যদি কেউ এটাকে ভোট ব্যাংকের হাতিয়ার বানায়, তাহলে পরিস্থিতি আরো অস্থির হতে পারে। আর যদি পরিস্থিতি আরো খারাপ হয়, তাহলে এর প্রভাব শুধু একটি ধর্মীয় উৎসবকে সীমাবদ্ধ রাখবে না, এটি অর্থনীতি, কূটনৈতিক, সামাজিক স্থিতি সবকিছুতেই চাপ পড়তে পারে। এখন এক নজর রাখতে হবে পাঁচটি জায়গায়: সরকারের নির্দেশনা, কেন্দ্র ও রাজ্য কি বলছে, আদালত অবস্থান, কোন আইনি চ্যালেঞ্জ উঠছে কিনা, গলফ মিডিয়া ভাষা, তারা ইস্যুটিকে কতটা গুরুত্ব দিচ্ছে, প্রবাসী ভারতীয়দের পরিবেশ, কোনো উদ্বেগ বা সতর্কতা দেখা যাচ্ছে কিনা, দেশীয় রাজনীতির সুর, বিষয়টি শান্ত করা হচ্ছে নাকি আরো উস্কে দেওয়া হচ্ছে। এখন পুরো নজর সেদিকেই। ঈদুল আজহাকে ঘিরে ভারতের অভ্যন্তরীণ পরিস্থিতি কি শান্ত থাকবে, নাকি এটি আরো বড় কূটনৈতিক আলাপচারিতায় রূপ নেবে? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, দিল্লি কি আগে থেকেই ক্ষয়ক্ষতি ঠেকাতে নীরব সমন্বয়ের পথ নিয়েছে, নাকি এই গুঞ্জনের পেছনে রয়েছে আরো বড় কোনো রাজনৈতিক হিসাব? এই বিষয়টি পরিষ্কার, আজকের পৃথিবীতে ধর্মীয় ইস্যু, অর্থনীতি, কূটনৈতিক এবং জনমত, এগুলো আর আলাদা কোনো ট্র্যাক নয়। একটি চাপ খুব দ্রুত অন্যটিকে প্রভাবিত করে। এই পুরো ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? আরব বিশ্বের চাপের গুঞ্জন, এটা কি বাস্তব কূটনৈতিক সংকেত, নাকি বাড়িয়ে বলার রাজনৈতিক ব্যাখ্যা? আপনার বিশ্লেষণ অবশ্যই কমেন্টে জানাতে পারেন।